ওম পরমাত্মনে নম। শুরু করছি চাণক্য শ্লোক। নীতি, যুক্তি ও বাস্তবতা। সম্পাদনা ও ভাষান্তর পৃথ্বীরাজ সেন। প্রকাশন ললিতা প্রকাশনী, 10/2 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,00,009। উৎসর্গ: সুমহান ঐতিহ্যের বঙ্গ সংস্কৃতির ধারক ও বাহক গৌরাঙ্গ দাসকে আন্তরিক অভিবাদনে, পৃথ্বীরাজ সেন। মুখবন্ধ: প্রাচীন ভারতীয় সভ্যতায় একাধিক বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটে গিয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে তারা স্বীয় স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। তাদের মধ্যে কেউ বা ছিলেন অসাধারণ পণ্ডিত, বিভিন্ন শাস্ত্রে তাদের জ্ঞান ছিল আকাশচুম্বী। কেউ বা ছিলেন আদর্শ শিক্ষক, শিক্ষাকে জীবনে ব্রত করে গ্রহণ করেছিলেন। আবার অনেকে সঙ্গীত চর্চায় আত্মনিয়োগ করেছিলেন, অনেকে নাট্যকার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। আমরা যে বিশিষ্ট বুদ্ধিজীবীর কথা বলবো তিনি চাণক্য। তার মধ্যে নানাবিধ গুণের সমাহার ঘটে গিয়েছিল। তাই ঐতিহাসিকেরা বলে থাকেন, পাশ্চাত্য সভ্যতায় যেমন লিওনার্দো দা ভিঞ্চির অবস্থান, ভারতীয় সভ্যতায় সেই স্থানটি দখল করেছেন চাণক্য। তিনি ছিলেন সুদক্ষ রাজনীতিবিদ, তার্কিক, অসম সাহসী যোদ্ধা, নীতিশাস্ত্র এবং কামশাস্ত্রের প্রণেতা। বহু গুণের আকর ছিলেন বলে তার অনেকগুলি নাম ছিল, তবে তিনি একজন অর্থনীতিবিদ হিসাবেই বেশি প্রসিদ্ধ ছিলেন। বিখ্যাত তর্কবিদ হওয়ার সুবাদে তিনি ছিলেন পক্ষিল। রাজনীতিবিদ হওয়ার সুবাদে তার তাকে বলা হতো কৌটিল্য। জ্যোতির্বিদ্যায়, ইতিহাসে বিষ্ণুপম নামে খ্যাত। কামশাস্ত্রের কল্যাণে তিনি বাৎসায়ন। নীতিশাস্ত্রের কারণে তিনি চাণক্য। বিখ্যাত যোদ্ধা হিসাবে তার পরিচয় মৌলানা। এছাড়া বলবান বলে তিনি এবং যুদ্ধে নেতৃত্ব দানের জন্য দ্রাবিড় বা দানর নামে প্রসিদ্ধ। অনেকে বলে যেহেতু চাণক্য ছিলেন কূটনীতিবিদ, তাই তাকে কৌটিল্য বলা হয়। কথা সরিৎসাগর, পঞ্চতন্ত্র, বৃহৎ কথা, স্কন্ধপুরাণ প্রভৃতি গ্রন্থে আমরা বারবার চাণক্যের নাম পেয়েছি। সব কিছু বিচার বিবেচনা করে বলা যেতে পারে যে তার ব্যক্তিগত নাম হলো বিষ্ণু শাস্ত্র। চাণক্যর জন্মস্থান অবিভক্ত ভারতের তক্ষশিলায়। আবার কেউ কেউ বলে থাকেন তিনি দক্ষিণাত্যের কোনো প্রদেশে জন্মেছিলেন। জন্মসূত্রে চাণক্য ছিলেন ব্রাহ্মণ। মাঝে মধ্যে তিনি একটি শ্লোকের মাধ্যমে নিজের বংশ ও জন্মস্থানের কথা বলে গেছেন। ইনি ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ও প্রধান উপদেষ্টা। চন্দ্রগুপ্তের রাজত্বকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 321 থেকে খ্রিস্টপূর্ব 297 অব্দ। তাই আমরা অনায়াসে বলতে পারি পৃথিবীর বুকে চাণক্যের আবির্ভাব ঘটেছিল খ্রিস্টপূর্ব 4th শতকে। অসাধারণ বুদ্ধি এবং সাহসের সাহায্যে চাণক্য যে শেষ পর্যন্ত সত্যিকারের নন্দবংশের পতন ঘটিয়েছিলেন তার ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু এই ইতিহাসের সঙ্গে মিশেছে বেশ কিছু কিংবদন্তি ও গল্পকথা, যা বর্ণিত হয়েছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকে, সোমদেব ভট্টের কথা সরিৎসাগর এবং কামমণ্ডকের নীতিসার গ্রন্থে। এছাড়া রবিনট্টকের চাণক্য কথাতেও তার জীবন কাহিনীটি উপস্থাপিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বিখ্যাত ব্যক্তি হওয়ায় তার জীবনের সঙ্গে নানা অপ্রাসঙ্গিক কাহিনী তুলে ধরা হয়েছে। তাই তার সত্যিকারের জীবন কথা জানা খুব একটা সহজ নয়। মগধ রাজ্যের রাজধানী ছিল রাজগৃহ, আর রাজা ছিলেন জরাসন্ধ বহুদিন রাজত্ব করেন। তারপর বংশ পরম্পরায় সিংহাসনে আসেন রাজা মহাপদ্মনন্দ। তার 2 রানী রত্নাবলী ও সূর্য দুহিতা মুরা। রত্নাবলীর গর্ভে মহাপদ্মনন্দের 9টি পুত্র হয়েছিল, আর মুরার গর্ভে জন্মায় একটি পুত্র। জননীর নাম অনুসারে তাকে বলা হতো মৌর্য। রাজা মহাপদ্মনন্দ রত্নাবলীর পুত্রদের হাতে রাজ্যের দায়িত্বভার অর্পণ করেন। মৌর্যকে দেন সেনাধ্যক্ষের পদ। কালক্রমে মৌর্য এক কিংবদন্তি মহানায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। পুত্রদের মধ্যে এই চন্দ্রগুপ্ত ছিলেন সবার ছোট, অথচ বিদ্যাতে বুদ্ধিতে সবার সেরা। নিঃসন্তান মন্দরা মৌর্যের এই বিশাল শক্তি বুদ্ধি সুনজরে দেখেননি। তারা মৌর্য এবং শতপুত্রকে অন্ধকূপে নিক্ষেপ করেছিলেন। অচিরে সকলের মৃত্যু হল। অনেক কষ্টে চন্দ্রগুপ্ত
বেঁচে থাকলেন। পালিয়ে গেলেন পাঞ্জাবে। সেখানে অবস্থানকালে চন্দ্রগুপ্তের সঙ্গে চাণক্যের দেখা হয়েছিল। গ্রিক সম্রাট আলেকজান্ডার ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, মহাপ্রয়াত হয়েছেন। একদা তিনি পাঞ্জাবের ওপর তার আধিপত্য বিস্তার করেছিলেন। এবার পাঞ্জাবের অধিকার নিয়ে আলেকজান্ডারের দুই সেনাপতির মধ্যে তুমুল বিবাদ হয়। এই সুযোগে চন্দ্রগুপ্ত পাঞ্জাবের অনেকখানি অংশ নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। রাজা নন্দের দুই মন্ত্রী ছিলেন শততার ও রাক্ষস। শততার ছিলেন সূর্যবংশীয় এবং রাক্ষস ছিলেন ব্রাহ্মণ বংশীয়। শততার ছিলেন উদ্ধত, রাক্ষস ছিলেন বিনয়ী। শততার দুর্বিনীত আচরণ সহ্য করতে না পেরে রাজা নন্দ একবার তাকে সপরিবারে বন্দী করেন। কারাগারে তাদের জন্য অল্প পরিমাণ আহারের ব্যবস্থা করা হয়েছিল। এভাবে না মেরে শততারের পরিবারের অনেককে মৃত্যুবরণ করতে হয়। শততার কোনো রকম বেঁচে থাকেন, মুক্তি লাভ করেন। এবার তিনি প্রতিহিংসার আগুন জ্বেলে দিলেন চারপাশে। নগর প্রান্তে ভ্রমণ করতে করতে শততার এক কদাকার কৃষ্ণবর্ণের ব্রাহ্মণকে দেখতে পেলেন। এই ব্রাহ্মণ এক মনে কুশের গোড়ায় খোল ঢালছিলেন। শতধার এই ব্রাহ্মণের পরিচয় জানতে পারলেন তিনি চাণক্য। তিনি পথ দিয়ে যাবার সময় তার পা কুশে বিদ্ধ হয়। তাই রাগে ক্রুদ্ধ হয়ে তিনি কুশের ওপর আক্রমণ চালাচ্ছেন। শততার বুঝতে পারলেন তার প্রতিহিংসা সফল করতে হলে এমন দৃঢ় প্রতিজ্ঞ মানুষের প্রয়োজন। চাণক্যকে নিজের ঘরে নিয়ে এলেন এবং তার সন্তুষ্টির জন্য বিশাল প্রান্তরকে করলেন কুশশূন্য। একদিন নন্দের পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। শততার চাণক্যকে প্রাসাদে নিয়ে গেলেন। তাকে প্রধান ব্রাহ্মণের আসনে বসানো হলো। নন্দ এটি দেখে অত্যন্ত রেগে গেলেন। তিনি চাণক্যের শিখা ধরে টেনে তুলে দিলেন আসন থেকে। ক্ষোভে অপমানে বীতশ্রদ্ধ হয়ে চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন, এখন থেকে তার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে নন্দ বংশকে ধ্বংস করা। এই কাজে সফল না হওয়া পর্যন্ত তিনি শিখা বন্ধন করবেন না। এইভাবে শততারের উদ্দেশ্য সিদ্ধ হলো। কিছুদিন বাদে চন্দ্রগুপ্ত এসে চাণক্যের সঙ্গে মিলিত হলেন। কিভাবে চাণক্য শেষ অবধি নন্দবংশকে ধ্বংস করেছিলেন তার কাহিনী হয়তো আমাদের অনেকে জানা আছে। তবু আমি এখানে অতি সংক্ষেপে বিবৃত করছি, না হলে আমার চাণক্যের চরিত্রের অসাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারবো না। চাণক্য তখন তপবনে গেলেন। সহপাঠী জীবসিদ্ধির সঙ্গে দেখা করলেন। জীবসিদ্ধির পরামর্শ মতো তিনি নন্দের অন্য মন্ত্রী রাক্ষসের কাছে গেলেন। রাক্ষসের বিশ্বাস অর্জন করলেন জীবসিদ্ধি। তারপর চাণক্য নন্দের ক্ষতি সাধনের জন্য একটি যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের প্রসাদ শতধারের হাত দিয়ে নন্দের কাছে পাঠানো হলো। প্রসাদে ছিল তীব্র বিষ। তা ভক্ষণ করার সঙ্গে সঙ্গে রাজা নন্দ এবং তার পরিবার বর্গ নিহত হলেন। শতধার তার মনোবাঞ্ছা পূর্ণ হলো। অথচ কৃতকার্যের জন্য তার মনে লাগলো তীব্র অনুশোচনা। বনে গিয়ে তিনি অনাহারে কাটিয়ে প্রাণ বিসর্জন দিলেন। মন্ত্রী রাক্ষস রাজা নন্দের শোকে কাতর হলেন। নন্দের বন্ধু সর্বাত্ম সিদ্ধিকে সিংহাসনে বসালেন। চাণক্য কবর্তক এবং অন্যান্য ম্লেচ্ছ রাজাদের নিয়ে নন্দের বিশাল অর্ধেক রাজ্য দখল করলেন। যুদ্ধে রাজা সর্বাত্ম সিদ্ধি হেরে গেলেন। তিনি ছিলেন বনবাসী। রাক্ষস পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আর এইভাবে চন্দ্রগুপ্ত এক বিশাল ভূখণ্ডের অধিপতি হন। পরবর্তীকালে চন্দ্রগুপ্তের জীবনে নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকে। প্রতিবারই চাণক্য বুদ্ধি দিয়ে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। ইতিহাস আর কিংবদন্তি সংমিশ্রণ হলো চাণক্যের জীবন কাহিনী। তার মধ্যে দ্বাদশ প্রেমের বিচ্ছুরণ ঘটে গিয়েছিল। তিনি রাজাকে সুদৃঢ় করার জন্য একটি গ্রন্থ রচনা করেন, কিভাবে একজন রাজার রাজ্য চালনা করা উচিত। এই গ্রন্থের মাধ্যমে চাণক্য তা বিবৃত করেছেন। তিনি লিখেছেন নীতিশাস্ত্র। এই নীতিশাস্ত্র ৬,০০০ শ্লোক ছিল। এছাড়াও তিনি আরও অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। আমরা চাণক্যের নীতি দর্শন নামে একটি গ্রন্থের কথা শুনেছি। এই গ্রন্থে ১৭টি অধ্যায়, ৩৪২টি শ্লোক আছে। এই শ্লোকগুলি পড়লে আমাদের দৈনন্দিন জীবনচর্চাকে আরও সুন্দর শোভন করা যেতে পারে। এই গ্রন্থের মধ্যে চাণক্যের এই শ্লোকগুলি বঙ্গানুবাদ ও ব্যাখ্যা প্রদত্ত হল। একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকেও চাণক্য যে কত প্রাসঙ্গিক, এই শ্লোকগুলি পড়লে আমরা তা বুঝতে পারব। আজ নানা কারণে আমাদের
জীবন আগে থেকেও জটিল হয়ে উঠেছে, কিন্তু আমাদের জীবনচর্যাও এই শ্লোকগুলির গুরুত্ব এতটুকু কমেনি। এই কটি কথা মনে রেখে আমরা চাণক্য শ্লোক পাঠে প্রবৃত্ত হব। আর তখনই মনে পড়বে ওই মহামনীষীর কথা। মানুষের চিন্তন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ উপস্থিতি রেখে গেছেন। আজ এত বছর কেটে গেছে, তবু প্রতি মুহূর্তে চাণক্যের মতো মহামনীষীর কথা মনে পড়ে। এটাই বোধহয় তার সবথেকে বড় বৈশিষ্ট্য। ধন্যবাদান্তে পৃথ্বীরাজ সেন। প্রথম পর্ব চাণক্য শ্লোক। শ্লোক 1 নম্বর। বিদ্যুত্তত্ত্বং নৃপত্যত্ত্বং নৈব চূর্ণ কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যত্যং নৃপত্যং চ নৈব তুল্য কদাচন। বিদ্যান ব্যক্তি রাজা কখনই সমান হতে পারে না। স্বদেশে পূজ্যতে রাজা, রাজা স্বদেশে সম্মান পান। বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যান ব্যক্তি সর্বত্র সম্মান পান। বিদ্যা হলো মানুষের জীবন এক অতুলনীয় সম্পদ। বিদ্যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা চলে না। আমরা দেখি সমাজ সংসারে রাজার স্থান অনেক উপরে, কারণ রাজা রাজকর্ম পালন করে তার অধীনস্থ প্রজাবর্গকে রক্ষা করেন, প্রজাদের সুখ সুবিধা ভালো মন্দ সব কিছু দেখেন, তাই মুখে মুখে রাজার নাম ছড়িয়ে পড়ে। কিন্তু বিদ্বান ব্যক্তি তার সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে, দেশের আশেপাশের রাজ্যে এবং সমস্ত বিশ্বভুবন জুড়ে সুখ্যাতি ছড়িয়ে পড়ে। দেশ সীমানার গণ্ডি পেরিয়ে তার খ্যাতি সমস্ত মানুষের মুখে মুখে পেরে সম্মান পায়, পূজা পায়। তাই প্রকৃত বিদ্বান ব্যক্তি যোগ্যতা দিয়ে মানুষের জীবনের জন্য কোনো নিদর্শন যিনি রেখে যান, মনুষ্য জীবনে চিরকালীন আসন তিনি স্থান করে নেন। শ্লোক 2। পণ্ডিতেষু গুণা সর্বে মূর্খে দোষাহি কেবলম তস্মান মূর্খ সহস্রেভ্য প্রাজ্ঞ এক বিশিষ্যতে। যে পণ্ডিত সকল গুণের আধার, মূর্খ কেবলই দোষ, তাই সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ। একজন পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি অনেক শাস্ত্র অধ্যয়ন করে অনেক জ্ঞান অর্জন করেন, তার ফলে পণ্ডিত ব্যক্তিটি কোনো অন্যায় কাজ করেন না, তার অধীত বিদ্যার দ্বারা সমাজ সংসারের অনেক উপকার করেন। তার জ্ঞানার্জিত বিদ্যার দ্বারা তার কর্তব্য কর্ম থেকেও কখনো তিনি বিচ্যুত হন না। তার জ্ঞানার্জিত বিচার বুদ্ধি ব্যবহারিক জীবনে কাজে লাগে এবং সমাজের উপকার সাধন করে। কিন্তু মূর্খ ব্যক্তি, তার সম্বল শুধুই মূর্খতা। মূর্খতার জন্য ওই ব্যক্তি পদে পদে ভুল করে, সমাজের কাছে এমনকি পরিবারের কাছেও সেই ব্যক্তি হেয় প্রতিপন্ন হয়। মূর্খ ব্যক্তির অন্য ব্যক্তির কর্মে কখনো কর্তব্যকর্মে কখনো জ্ঞান থাকে না। শ্লোক 3। রূপ যৌবন সম্পন্না বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধাইব কিংশুকা। যে ব্যক্তি রূপবান যৌবন সম্পন্ন বিশাল উচ্চ বংশজাত কিন্তু বিদ্যাহীন, তিনি কিংশুক ফুলের ন্যায় গন্ধহীন স্বরূপ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অত্যন্ত রূপবান হন, সুন্দর যৌবনের অধিকারী হন, উচ্চ বংশে জন্মগ্রহণ করেন কিন্তু বিদ্যাহীন হন, সেরকম মানুষ সমাজ সংসারে কোনো দাম থাকে না। উচ্চ বংশে জন্মগ্রহণ করলো, যার বংশ পরিচয় মানুষ তাকে চিনল, অত্যন্ত রূপ যৌবন হওয়া সত্ত্বেও মানুষ সম্মানের অধিকারী হতে পারে না মানুষের কাছে, যদি না তার গুণ বা বিদ্যা শিক্ষা থাকে। যে ব্যক্তি কিংশুক, সেই ব্যক্তি কিংশুক অর্থাৎ পলাশ ফুলের মতোই হয়। জ্ঞান না থাকলে মানুষের মনে তার জন্য কোনো স্থান থাকে না। এবার পলাশ ফুলকে মানুষ যদি তার রঙের জন্য দেখে, কিন্তু পলাশ ফুলের মধ্যে কোনো সুগন্ধ না থাকায় পূজার উপকরণ হতে পারে না। মূর্খ ব্যক্তিও সেভাবেই সমাজের কোনো সুকর্মে লাগতে পারে না। নক্ষত্র ভূষণং চন্দ্র নারীণং ভূষণং প্রতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণম। ভূষণ অর্থাৎ অলঙ্কার, নক্ষত্রের অলঙ্কার চন্দ্র, নারীর ভূষণ অর্থাৎ অলঙ্কার পতি বা স্বামী, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ, সকলের ভূষণ অলঙ্কার। আকাশে রাত্রিবেলা অসংখ্য নক্ষত্ররাজি দেখতে পাই। নক্ষত্র খচিত আকাশ ভারী মনোরম হলেও সেখানে আমরা কোনো আলো দেখতে পাই না, তাই আমরা